আজকের এই ভিডিওতে আমরা দুটো যন্ত্র নিয়ে আলোচনা করব, যে যন্ত্রগুলো তোমাদের প্র্যাকটিক্যালে আছে এবং এই যন্ত্রগুলো দিয়ে মোটামুটি 4-5টা প্র্যাকটিক্যাল তোমাদের সিলেবাসে আছে। প্রথম যে যন্ত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ ব্যাপারটা কীরকম ছবি আঁকছি, যেহেতু যন্ত্রটা তোমাদেরকে এখনো দেখানো সম্ভব নয়, যখন তুমি প্র্যাকটিক্যাল রুমে করবে তখন যন্ত্রটা দেখবে, তখন ব্যাপারটা সম্পর্কে ধারণা আরও পরিষ্কার হবে। তো প্রথমত আপাতত বলি যে মিটার ব্রিজ নাম হয়েছে তার কারণ হচ্ছে এই যন্ত্রে 1 মিটার লম্বা একটা তার থাকে এবং সেই তারের রোধটাকে ব্যবহার করে মিটার ব্রিজের কাজ করা হয়। মিটার ব্রিজ যন্ত্রটা কি কাজে লাগে? মিটার ব্রিজ হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা কোনো অজ্ঞাত রোধ বা সেই রোধের পরিবাহীর রোধাঙ্ক নির্ণয় করতে পারি। আমরা এই নির্ণয় করতে গিয়ে সাধারণত হুইটস্টোন ব্রিজ বর্তনীর সূত্রটা আমরা কাজে লাগাই। আচ্ছা, কীরকম হয়? মিটার ব্রিজ সমস্তটাই একটা কাঠের বোর্ডের ওপর আছে। গোটা যন্ত্রটা এরকম একটা কাঠের বোর্ড আছে। সেই কাঠের বোর্ডের ওপর 3টে কপারের স্ট্রিপ থাকে। কপারের স্ট্রিপ পরিবাহী হতেই হবে এবং স্ট্রিপটা দেখতে এরকম একটা লম্বা, তারপর দুটো এল শেপের, এই একটা কপারের স্ট্রিপ। সিমিলারলি এদিকেও একটা এল শেপের কপারের স্ট্রিপ থাকে। আচ্ছা, নিচের দিকে একদম এই অংশে এইখানে ওই 1 মিটার লম্বা তারটা লাগানো থাকে এবং তার গায়ে একটা স্কেল লাগানো থাকে। এখানে একটা স্কেল থাকে, যে স্কেলের সাহায্যে কোথায় আমি গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থা পাবো সেটা খুব সহজে মেজার করতে হবে। প্রথমেই বলেছি এই যন্ত্রটা কাজ করবে হুইটস্টোন ব্রিজ বর্তনীর উপর। হুইটস্টোন ব্রিজ বর্তনী আশা করছি ভুলে যাওনি। হুইটস্টোন ব্রিজ বর্তনী কেমন ছিল? 4টা রোধ ছিল, 1, 2, এখানে একটা গ্যালভানোমিটার ছিল, 3, 4 এরকম ছিল, তাই না? আচ্ছা, আমি গোটা ব্যাপারটা উল্টে দিচ্ছি। পি, কিউ, আর, এস ছিল, আমি বলছি এটা আর, এটা এস, এটা পি, এটা কিউ। জাস্ট নামগুলো এদিক ওদিক করছি, গোটা ব্যাপারটা একই থাকবে। দেখো, পি বাই কিউ সমান আর বাই এস। আচ্ছা, তাহলে এখানে একটা ক্লোজড বর্তনী হয়নি, আমাদের ক্লোজড করতে হবে। ক্লোজড করা হয় কিভাবে? এখানে প্রচুর কানেকশন করার ব্যবস্থা আছে, মানে স্ক্রু লাগানো আছে। এখানে একটা থাকে, এখানে একটা থাকে, ঠিক? এবং এই বর্তনীটাকে কমপ্লিট করার জন্য বাঁ দিকের যে ফাঁক আছে, একটা ফাঁক রয়েছে, এখানেও একটা ফাঁক রয়েছে। বাঁ দিকের ফাঁকে আমি অজ্ঞাত নয়, জ্ঞাত রোধ একটা লাগাতে পারি। আর ডান দিকের ফাঁকে একটা অজ্ঞাত রোধ, যেটার মান তুমি নির্ণয় করতে চাইছো, সেই অজ্ঞাত রোধটাকে নির্ণয় করা মানে রাখা হয়। তবে বাঁ দিকের রোধটা হয়ে গেল আর, ডান দিকের রোধটা হয়ে গেল এস। এটার মান আমাকে বের করতে হবে, মানে যে রোধের মানটা বার করতে হবে সেটা সাধারণত ডান দিকের ফাঁকে লাগিয়ে দেওয়া হয়। এবার তুমি বলবে পি কিউ কোথায়? পি কিউ তো কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার বলি এই মাঝখান থেকে তোমার এই এখানে একটা গ্যালভানোমিটার যোগ করা হবে, মানে এই মাঝখানের গ্যালভানোমিটারটা বুঝতেই পারছো, এই আর আর এস এর মাঝামাঝি জায়গা থেকে, দেখো আর আর এস এর মাঝখানের জায়গা থেকে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের শেষ প্রান্তটা কিন্তু মুভেবল, মানে তুমি যেখানে খুশি মুভ করাতে পারো। এই অংশটাকে বলা হয় জকি। ইউ ক্যান মুভ দ্য জকি এনিওয়্যার বিটুইন এ এন্ড বি। এবার তোমাকে করতে হবে কি, সার্কিটটা কমপ্লিট করতে হবে। কিভাবে না, এটাকে তুমি যদি এখানে টাচ করো সার্কিট কমপ্লিট হয়ে যাবে। তুমি এটাকে এখানেও টাচ করাতে পারো, এখানেও, মানে এ আর বি এর মাঝখানের যে 100 সেন্টিমিটার আছে, সেই 100 সেন্টিমিটারের মাঝামাঝি যে কোনো জায়গায় ট্যাপ করে গোটা ব্যাপারটা তুমি কমপ্লিট করতে পারো। আর যেখানে সার্কিট কমপ্লিট হয়নি, এখানে তোমার একটা ব্যাটারি থাকে, সেগুলো আমি আর দেখাচ্ছি না। এখানে তড়িৎ প্রবাহ, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য ব্যবস্থা করা থাকে। এখানে একটা কমিউটেটর থাকে, এ আর বি দুটো বিপরীত প্রান্তের সঙ্গে যুক্ত করা হলো, আর বাকি দুটো প্রান্তের সঙ্গে একটা ব্যাটারি যোগ করা হয়। মানে তোমাকে তো কারেন্ট পাঠাতে হবে, কারেন্ট না পাঠালে তোমার তো আর নিষ্পন্দ ওই ব্যাপারটা আসছে না। এইভাবে গোটা সার্কিটটাকে কমপ্লিট করা হয়। কমিউটেটর কি? কমিউটেটর হচ্ছে এমন একটা যন্ত্র, প্র্যাকটিক্যালি ইউজ করবে,
যার সাহায্যে তড়িৎ প্রবাহের অভিমুখটাকে উল্টে দেওয়া যায়। কিভাবে করা যায় সেগুলো পরে আসবে। তাহলে মূল ব্যাপার যেটা হলো, এখানে আমি অজ্ঞাত রোধের মান বা সেই রোধটার পরিবাহী তার যেটি হয়, তাহলে তার রোধাঙ্ক কত সেটা হুইটস্টোন ব্রিজ বর্তনীর মাধ্যমে নির্ণয় করা যায়। কিভাবে করা যায়? আর আর এস তো আমি দেখতে পাচ্ছি, পি আর কিউ আসবে কি করে? তো বলে রাখি, প্রথমে তুমি আটটাকে যে কোনো একটা রোধ চুজ করবে, সাপোজ 5 ওহম। এস তোমার চুজ করার কিছু নেই, এসটা হচ্ছে অজ্ঞাত। এবার তোমাকে যেটা করতে হবে, এই তারটা যে কোনো জায়গায় টাচ করাতে পারো, তাহলেই ক্লোজ হয়ে যাবে। তুমি প্রথমে এটাকে বাঁ দিকে একদম প্রান্তে টাচ করাবে, যেই টাচ করাবে দেখবে গ্যালভানোমিটারের কাঁটাটা বিক্ষেপ দিচ্ছে। আমি ধরে নিলাম ডান দিকে ম্যাক্সিমাম বিক্ষেপ দিচ্ছে। তারপর তুমি এই কাঁটাটা নিয়ে আসবে একদম ডান দিকে, টাচ করাবে, দেখবে সেক্ষেত্রেও গ্যালভানোমিটার বিক্ষেপ দিচ্ছে, কিন্তু উল্টো দিকে। মানে এর মাঝামাঝি কোনো একটা জায়গায় তোমার ওটা একদম স্থির অবস্থায় থাকবে। তোমাকে খুঁজে বার করতে হবে এই তারটাকে কোথায় টাচ করালে ওই গ্যালভানোমিটারটা আমি নিস্পন্দ অবস্থায় পাবো। আবার বলছি, প্রথমে বাঁ দিকে টাচ করলে সাপোজ ডান দিকে বিক্ষেপ হচ্ছে, তুমি যদি ডান দিকে প্রান্তে টাচ করো তাহলে অবশ্যই বাঁ দিকে বিক্ষেপ হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে কোথাও তোমার সার্কিট ডায়াগ্রামে ভুল হয়েছে, বা কোথাও তুমি নাল পয়েন্ট পাবে না। হবে ঠিকঠাক সার্কিট ডায়াগ্রাম করলে হবে। তাহলে এবার তোমাকে আস্তে আস্তে বাঁ দিকে ডান দিকে সরাতে সরাতে এমন একটা জায়গায় টাচ করতে হবে যখন গ্যালভানোমিটারের কাঁটাটা কোনোভাবে বিক্ষেপ দেবে না, যেটা হুইটস্টোন ব্রিজের শর্ত। সেটা যদি বার করতে পারো, সাপোজ এইখানে তোমার রাখলে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিচ্ছে না। এই অবস্থায় বাঁ দিকের যে অংশ সেই তারটার দৈর্ঘ্য হচ্ছে এল। সাপোজ আমি লিখে দিলাম এখানে যে এ যে এই তারটার দৈর্ঘ্য হলো এল, তাহলে জে বি এই দৈর্ঘ্যটা হয়ে যাবে 100 মাইনাস এল, অবভিয়াসলি সেন্টিমিটারে, কারণ গোটাটা যেহেতু 1 মিটার তাহলে 100 সেন্টিমিটার। এবার বলি পি আর কিউ পাবো কি করে? আমরা জানি পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে এই দৈর্ঘ্যের জন্য যে রোধটা হবে সেটাকে ধরবো পি, আর এই দৈর্ঘ্যের জন্য যেটা রোধ হবে সেটা হবে। কিভাবে পাবো? আমি ধরে নিলাম যে তারটির একক দৈর্ঘ্যে রোধ, রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, এটা কিছু একটা ধরে নিলাম সাপোজ সিগমা। তাহলে আমি বলতে পারি এ যে তারের রোধ, এ যে তারের রোধ সেটাকে আমি লিখলাম পি, কত হবে এল ইনটু সিগমা। একক দৈর্ঘ্যে রোধ, দৈর্ঘ্য যদি 1 হয় তাহলে রোধ সিগমা, দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এল ইনটু সিগমা। সিমিলারলি জেবি তারের রোধ সেটাকে আমি কিউ বলবো, সেটা হয়ে যাবে 100 মাইনাস এল ইনটু সিগমা। এবার তুমি বসিয়ে দাও পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। তাহলে আমার পড়ে থাকছে এস ইকুয়াল টু কিউ বাই পি ইনটু আর। তাহলে এটা পড়ে থাকছে 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল ইনটু আর। এটা হয়ে গেল তোমার অজ্ঞাত রোধ। দেখো খুব সহজে বের করে দেওয়া যায়। আমি যেটা বলছিলাম যে আর এর মান আমি 5 নিয়েছি। এবার সাপোজ আমি এটা নাল পয়েন্ট পেয়েছি 40 এ, তাহলে এল এর জায়গায় 40, উপরে হয়ে যাবে 60। তাহলে 60 বাই 40 ইনটু 5 যা হবে 3 এর 2 ইনটু 5 15 বাই 2, তার মানে অজ্ঞাত রোধের মান হয়ে গেল 7.5। খুব সহজে জিনিসটাকে বের করা যায়। তুমি চাইলে কিন্তু যেটা প্র্যাকটিক্যালেও করা হয়, এই যে আচ্ছা গোটা ব্যাপারটা এটা বোঝা গেছে। এবার কতগুলো জিনিস আগে বলি, তারপরে এই ব্যাপারটায় আসছি যে আমাকে সবগুলো তারের সাহায্যে যোগ করতে হয়। এই যে একটা রোধ বাক্স থাকবে সাপোজ, তুমি কি থাকবে সেই রোধ বাক্সে দুটো প্রান্ত থাকবে, সেই দুটো প্রান্তকে তারের সাহায্যে এমনি সিম্পল তার দিয়ে দেওয়া হবে, সেই তারের সাহায্যে এই প্রান্ত আর এই প্রান্তকে যোগ করতে হবে, সার্কিট ডায়াগ্রাম যেটাকে বলে। আর অপর প্রান্তের সঙ্গে এটাকে যোগ করতে হবে, মানে তারের সঙ্গে গোটা যোগাযোগটা করতে হয়। এই তারের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে কিছু পরিমাণ রোধ এই প্রান্তের অংশগুলোতে চলে আসে, সেই ত্রুটিটাকে বলা হচ্ছে প্রান্তিক ত্রুটি, এবং যে রোধটা আসে সেটাকে বলা হয় প্রান্তিক রোধ। এন্ড কারেকশন, ঠিক আছে, এন্ড এরার, সেটাকে কারেকশন করতে হয়। কিভাবে কারেকশন করা হয়? এই যে বললাম কমিউটেটর, কমিউটেটর হচ্ছে এমন একটা যন্ত্র যেটা কারেন্টের ডিরেকশনটাকে রিভার্স করে দেয়। কারেন্টের ডিরেকশনটা রিভার্স করলে যদি সম্মুখবর্তী কারেন্টের জন্য কিছু পরিমাণ এরার হয়, বিপরীতবর্তী যখন কারেন্ট পাঠাবে তখন তোমার সেই এরারটা সমপরিমাণ উল্টো দিকে হয়, এবং ওভারঅল গোটা ব্যাপারটা কেটে যায় এবং তোমার মোটামুটি এক্স্যাক্ট ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, প্রয়োজনে কি করা হয়, যে বললাম উল্টে দেওয়া হয়। আবার অনেক সময় কি করা হয়, আর আর এস এর পজিশনটা চেঞ্জ করে। যেমন আমি অজ্ঞাত রোধটাকে খুলে এদিকে লাগালাম, জ্ঞাত রোধটাকে এদিকে লাগালাম, তখন সেক্ষেত্রে আমার ফর্মুলা হয়ে যাবে পি বাই কিউ, এটা পি এটা কিউ, এদিকে এস লাগাচ্ছি তাহলে এস বাই আর। সব কিছু করেছিলাম গ্যালভানোমিটারের অবস্থানের সাপেক্ষে, বাঁ দিক বাই ডান দিক, পি বাই কিউ এস বাই আর হয়ে যাবে যদি এসটাকে আমি বাঁ দিকে রাখি, আরটাকে আমি ডান দিকে রাখি।
ঠিক আছে? এবং প্র্যাকটিক্যালে দেখবে দুটো সূত্রই তোমাকে ব্যবহার করতে হচ্ছে, একবার পি বাই কিউ সমান আর বাই এস হবে, আর একবার পি বাই কিউ সমান এস বাই আর হবে। ঠিক আছে? দুবার করার পর সেটাকে গড় করে প্রকৃত মানটাকে বের করা। আর একবার যখন রোধ বেরিয়ে গেল, আমি রোধাঙ্কের মানও বের করতে পারি, কারণ আমি জানি যে অজ্ঞাত রোধ সেটা যদি হয় তাহলে সেটা হয়ে যাবে রো এল বাই এ। যদি তারের পরিবাহী নাও, তার দৈর্ঘ্য তুমি জানো, সাপোজ 100 সেন্টিমিটার নিলে, আর এ হচ্ছে যে তারটা ব্যবহার করছো অজ্ঞাত রোধ হিসেবে, সেই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ব্যাসার্ধ বের করবে, সেখান থেকে পাই আর স্কোয়ার করে ক্ষেত্রফল বার করবে, তাহলে বাকিটা তোমার এমনি হয়ে যাবে। এইভাবে আমরা মিটার ব্রিজের সাহায্যে কোনো অজ্ঞাত তারের বা অজ্ঞাত পরিবাহীর রোধ খুব সহজে নির্ণয় করতে পারি। কিন্তু সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা হুইটস্টোন ব্রিজের বর্তনীটার সূত্রটাকে ব্যবহার করব, এবং রোধ বের করতে পারলে আমি খুব সহজে রোধাঙ্ক বের করতে পারব। এবার এই মিটার ব্রিজের সাহায্যে ছোটখাটো একটা অঙ্ক করে ফেলি, অঙ্ক প্রচুর আছে। আজকে একটা অঙ্ক আবার তো করি, পরে আবার করব। আচ্ছা, বলছে এরকম একটা মিটার ব্রিজ আছে, সেই মিটার ব্রিজের বাঁ দিকে 2.5 ওহম রোধ চাপালাম, বাঁ দিকে 2.5 ওহম রোধ চাপালাম, আর ডান দিকে আমার সাপোজ প্রথমে এক্স রোধ চাপালাম। তাহলে আর এর মান 2.5, এস এর মান এক্স, এবং এটা করতে গিয়ে কোথাও একটা নাল পয়েন্ট পাবো। সাপোজ L1 দৈর্ঘ্যে আমি নাল পয়েন্ট পেলাম। ঠিক আছে, আমি ধরে নিলাম আরেকটু এদিকে পেয়েছি, এই ধরে নাও এইখানটায় টাচ করে আমি নাল পয়েন্ট পেয়েছি। তাহলে এইখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে তোমার L1, আর বাকিটা হচ্ছে 100.7। তাহলে সেক্ষেত্রে আমি লিখতে পারি 2.5 বাই x মাস্ট বি ইকুয়াল টু L1 বাই 100 মাইনাস L1। ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট মনের মধ্যে আইডিয়া করে নেবে যে বাঁ দিক ডান দিক, এদিকটা L1 এদিকটা 100 মাইনাস L1। আচ্ছা, এরপর কি বলছে, যদি আমি এদের অবস্থানটা পরিবর্তন করি, মানে এই 2.5 আর x, মানে সেকেন্ড ক্ষেত্রে এই দিকটাই 2.5 ওহম হয়ে গেল, আর এই দিকটাই তোমার হয়ে গেল x। যদি পরিবর্তন করি তাহলে নিষ্পন্দ অবস্থার পরিবর্তন কতটা সরে যায়? 28.6 সেন্টিমিটার সরে যায়। মানে কি বললো, প্রথমবার সাপোজ এইখানে হলো, সেকেন্ড বার মনে করো নাল পয়েন্ট হয়ে গেছে এই জায়গাটায়। সাপোজ L2 তোমাকে বলে দেওয়া আছে L1 মাইনাস L2 তোমার 28.6। আমি ধরে নিচ্ছি L1টা বড়, বাঁ দিকে 0 থাকে, 0 থেকে এদিকে 100 থাকে। তাহলে আমি ধরে নিলাম প্রথম ক্ষেত্রে অনেক বেশি ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কম ছিল। তাহলে L1 মাইনাস L2 সমান 28.6, এটা তোমার দেওয়া আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি লিখতে পারি, দেখো x বাই 2.5, L2 যদি নিষ্পন্দ অবস্থান হয় তাহলে 100 মাইনাস L2। তাহলে এটা হলো তোমার প্রথম ক্ষেত্র, ইকুয়েশন নাম্বার 1। এটা হলো দ্বিতীয় ক্ষেত্র, ইকুয়েশন নাম্বার 2। দুটোকে যদি গুণ করে দাও, বাঁ দিকটা কেটে যাবে, 2.5 xx, তাহলে পড়ে থাকবে L1 L2, এটা হয়ে গেল 100 মাইনাস L1, এটা 100 মাইনাস L2, দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে পড়ে থাকছে L1 L2 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 মাইনাস 100 L2 মাইনাস 100 L1 মাইনাস মাইনাস প্লাস L1 L2, L1 L2 L1 L2 কেটে গেল। তাহলে পড়ে থাকছে 100 L1 plus L2 equal to 10 to the power 4। তাহলে আমি পেয়ে যাচ্ছি L1 plus L2 equal to 100। দেখো এটা কিন্তু খুব এক্সপেক্টেড যে L1 plus L2 100ই কিন্তু হবে টোটাল যেটা হয়। যাই হোক, তাহলে L1 plus L2 100, এখানে L1 minus L2 আছে। তাহলে আমি লিখে ফেলবো যে শর্তানুসারে যদি প্রথমে ধরে নেব যে ধরি L1 greater than L2, তাহলে L1 greater than L2 হলে আমি লিখতে পারি L1 minus L2 28.6, ইকুয়েশন নাম্বার 4। এবার 3 আর 4 তুমি যোগ করে দাও, সিম্পল অ্যাড। তাহলে সিম্পল যদি অ্যাড করে দেওয়া যায়, L2 L2 কেটে যাবে, তাহলে 2L1 equal to 128.6, তাহলে L1 equal to 64.3, তাহলে L2 equal to 35.7। দেখো L1 আর L2 মান বেরিয়ে গেল, যদিও আমার দুটো দরকার নেই। তোমাকে বলেছে অজ্ঞাত রোধের মান নির্ণয় করো। তাহলে অজ্ঞাত রোধের মান আমার x এখান থেকে সুবিধা হবে, আমি 2 নম্বর ইকুয়েশনে মানটা বসিয়ে দিলাম। তাহলে 2 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি L2 সমান 35.7, আর এটা হয়ে যাচ্ছে 64.3
তাহলে উপরে থাকছে x ইকুয়াল টু 2.5 ইন্টু 35.7 ডিভাইডেড বাই 64.5। ঠিক আছে, এইবার তুমি মান বসাবে, মান বসিয়ে তোমার যেটা উত্তর আসবে সেটাই বলবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি খুব সহজে মিটার ব্রিজের সাহায্যে অজ্ঞাত রোধের মান নির্ণয় করতে পারি। থিওরিটা দেখবে, থিওরির সঙ্গে সঙ্গে তুমি অঙ্কটাও দেখবে, পরে আরো অঙ্ক করবো। আরেকটা যন্ত্র সম্বন্ধে একটু আলোচনা করে দিই, পোটেনশিওমিটার। এই যন্ত্রটা কিন্তু একটু টিপিক্যাল টাইপের। টিপিক্যাল টাইপের মানে কি, প্র্যাকটিক্যালে তো আছেই, কিন্তু প্র্যাকটিক্যালে হায়ার সেকেন্ডারিতে সব স্কুলে করানোও হয় না, যেহেতু একটু জটিল হয় ছাত্রদের পক্ষে বুঝতেও অসুবিধা হয়। আর যন্ত্র না দেখে তোমাকে একটু থিওরি বুঝতে হবে। আমি চেষ্টা করছি, আপাতত তুমি পড়ে রাখবে, পরে যখন যন্ত্রটা দেখবে প্র্যাকটিক্যালে যদি করানো হয়, তাহলে তারপরে তুমি থিওরির সঙ্গে মিশিয়ে যন্ত্রটাকে করার চেষ্টা করবে, তাহলে হয়তো কিছুটা সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া হবে। আচ্ছা, পোটেনশিওমিটার একই রকমের ব্যাপার, হুইটস্টোন ব্রিজের সঙ্গে খুব বেশি আলাদা কিছু নেই। খালি মনে রাখতে হবে পোটেনশিওমিটার হচ্ছে 1000 সেন্টিমিটার। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তার থাকে, প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে টোটাল তারটা হয়ে যাচ্ছে 1000 সেন্টিমিটার। এবার পরীক্ষায় আঁকার সময়, সার্কিটে আঁকার সময় কিন্তু এইভাবে 1000 সেন্টিমিটারকে আমি আঁকবো। কিভাবে আঁকবো? শুধু উপরটা আঁকবো আর নিচেরটা আঁকবো, আর নিচেরটাকে আমি যোগ করে দেবো। মানে একটা পোটেনশিওমিটার আঁকার পদ্ধতি হচ্ছে এইভাবে যদি আমি আঁকি, তাহলে বুঝতে হবে দ্যাট ইজ আ পোটেনশিওমিটার। ঠিক আছে, বেশ, প্রথমে আমরা করব পোটেনশিওমিটারের কার্যনীতি। পোটেনশিওমিটার এক নম্বর হচ্ছে কার্যনীতি। অনেকগুলো কাজ আছে পোটেনশিওমিটারের থিওরিতে। পোটেনশিওমিটারের কার্যনীতি। আচ্ছা, সার্কিটের জন্য আমার প্রথমত অনেকগুলো জিনিস দরকার, যে কারেন্ট পাঠাতে হবে, তার একটা ব্যাটারি যোগ করতে হবে, তোমার সেখানে রোধ পরিবর্তন করতে হবে। আচ্ছা, আমি ধরে নিলাম যে এখানে আমি একটা অ্যামিটার লাগিয়ে দিলাম যাতে মেজার করতে পারি। এখানে আমি একটা সেল যোগ করে দিলাম, এখানে একটা চাবি যোগ করলাম, আর এখানে আমি একটা রিওস্ট্যাট যোগ করে দিলাম। কি বলবে রিওস্ট্যাট? ব্যাপারটা কি? রিওস্ট্যাট মানে হচ্ছে পরিবর্তনশীল রোধ। মানে আমি যার সাহায্যে বর্তনীর রোধটাকে পরিবর্তন করতে পারি, দ্যাট ইজ কল্ড রিওস্ট্যাট। আর এইচ দিয়ে প্রকাশ করা হয়। দেখো, আমি সার্কিট কমপ্লিট করলাম। ঠিক আছে, সার্কিট কমপ্লিট করে একটা ক্লোজ সার্কিট হয়ে গেল। আমি ধরে নিলাম পোটেনশিওমিটারের এটা হচ্ছে দুই প্রান্ত, এটা হচ্ছে দুটো প্রান্ত। এবার যেটা করা হয়, তুমি মনে করো সাধারণত এখানে তোমার গ্যালভানোমিটার যোগ করা হয়, আর গ্যালভানোমিটারের প্রান্তে একটা জকি যোগ করা হয়। জকির কাজটা কি? জকির কাজটা হচ্ছে কোথায় গ্যালভানোমিটার নাল কন্ডিশন আসবে সেই জিনিসটা তোমাকে বের করা হয়। সাপোজ এটা তড়িৎ চালক বা E1, ঠিক আছে, তোমার কাজ হচ্ছে কোথায় নাল পয়েন্ট আসবে সেই জিনিসটা বা সেই অবস্থানটাকে খুঁজে বের করা। এটা হচ্ছে তোমার পোটেনশিওমিটার হোক, হুইটস্টোন ব্রিজ হোক, সব ক্ষেত্রে এরকম কাজ। যদিও এখানে আমি কিন্তু হুইটস্টোন ব্রিজ বর্তনী সূত্র ব্যবহার করব না, যদিও গ্যালভানোমিটারের নাল কন্ডিশনটা কিন্তু বজায় থাকবে। আচ্ছা, কি করব দেখো, ধাপে ধাপে করছি। দেখো এবি তারটার দৈর্ঘ্য কত? 1000 সেন্টিমিটার। তাহলে এবি তারটার রোধ কত হবে? আমি বলতে পারি এবি তারটার রোধ হয়ে যাবে 1000 ইনটু সিগমা, যেখানে সিগমা হচ্ছে একক দৈর্ঘ্যের রোধ। ঠিক আছে, এবি তারটার টোটালটা হচ্ছে 1000 সেন্টিমিটার, আমি একক দৈর্ঘ্যের রোধ সিগমা ধরলাম, তাহলে এবি তারটার রোধ হয়ে যাবে 1000 ইনটু সিগমা। এবার আমি ধরলাম যে এল দৈর্ঘ্যে নাল পয়েন্ট পাওয়া গেল, এল দৈর্ঘ্যে নাল পয়েন্ট পাওয়া গেল। তাহলে এ যে ওই অংশের রোধ কত হবে? ওই অংশের রোধ হয়ে যাবে এল ইনটু সিগমা। দেখো, অপোজিট কত নয়, এই যে আমি ধরে নিলাম এল দৈর্ঘ্য, তাহলে এল দৈর্ঘ্যের জন্য যদি হয় তাহলে সেটা হবে কত? এল ইনটু সিগমা। বেশ, এবার বলো গোটা তারটার প্রান্তে বিভব প্রভেদ কত হবে? যদি আই কারেন্ট হয় তাহলে আই ইনটু 1000 ইনটু সিগমা। আর যদি তোমার এ যে প্রান্তে বিভব প্রভেদ করতে বলি তাহলে সেটা হয়ে যাবে আই ইনটু
L ইনটু সিগমা, তাই না? তাহলে সরাসরি যদি আমি এই দুটোর ভাগ করে দিই, আমি কি পড়ে থাকছে দেখো, ভি এজে বাই ভি এবি টোটালটা আই এল সিগমা বাই আই 1000 ইনটু সিগমা, তাহলে পড়ে থাকছে দেখো এল বাই 1000। তাহলে সেক্ষেত্রে যে কোনো অংশের বিভব প্রভেদ যদি বের করতে হয়, দেখো তোমার পড়ে থাকছে এল বাই 1000 ইনটু ভিএবি। এবার ভিএবি গোটা তারটার প্রান্তীয় বিভব প্রভেদ কত, আমি এখানে একটা অ্যামমিটার লাগিয়ে দিয়েছি, এই অ্যামমিটারের সাহায্যে কারেন্ট কত বের করতে পারছি। তাহলে কারেন্ট যদি আমি পেয়ে যাই, এবি তারের দৈর্ঘ্য হচ্ছে 1000, কারেন্টকে দৈর্ঘ্য দিয়ে রোধ দিয়ে ভাগ গুণ করলে আমি বিভব প্রভেদ পেয়ে যাব। তাহলে সেটা আমার জানা, কোথায় নাল পয়েন্ট পাচ্ছি সেটা আমি জানি। তাহলে L বাই 1000 ইনটু ভিএবি করে খুব সহজে যে কোনো অংশের বিভব প্রভেদ আমি পোটেনশিওমিটারের সাহায্যে বের করতে পারি। পোটেনশিওমিটার এমন একটা যন্ত্র যেতে বর্তনীর যে কোনো অংশের বিভব প্রভেদ বের করা যায়, কোনো একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করা যায়, দুটো আলাদা কোষ দিলে সেই কোষের তড়িৎচালক বলের তুলনা করা যায়। এতগুলো কাজ পোটেনশিওমিটারের সাহায্যে করা যায়। তুমি বলবে কেন ভোল্টমিটারের সাহায্যে তো এটা করতে পারি? ভোল্টমিটারের সাহায্যে করলে কিন্তু এতটা পারফেক্টলি পাওয়া যায় না। তার কারণ হচ্ছে ভোল্টমিটারের সাহায্যে করলে আমি কিন্তু মানে তোমার ফর্মুলা কি, ভি ইকুয়াল টু কোষের প্রান্তে করলে আই ভি মাইনাস আই আর, তাহলে আমার তো কারেন্ট ফ্লো করছে, তাই না? কারেন্ট ফ্লো করলে আমি সবসময় যেটা তড়িৎচালক বল যখন আমি মাপবো, সাপোজ তড়িৎচালক বল মাপার সময় কিছুটা পরিমাণ কিন্তু আভ্যন্তরীণ রোধের জন্য বিভব পতন চলে যাবে, সেই জন্য ভোল্টমিটারের সাহায্যে যখন আমি মাপবো এর থেকে কম মাপবো। কিন্তু এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে যখন আমি করছি যে গ্যালভানোমিটারটাকে নিষ্পন্দ করছি, তার মানে কি কারেন্টটাকে জিরো করছি, দুদিক থেকে এটা যে কারেন্ট পাঠাচ্ছে আর এটা যে কারেন্ট পাঠাচ্ছে দুটোকে ব্যালেন্স করব, তাহলে মেন কারেন্ট হয়ে যাবে জিরো, তাহলে পোটেনশিও এটা যখন জিরো হয়ে যায় তাহলে এই পার্টটা জিরো, তাহলে পোটেনশিওমিটারের সাহায্যে যখন নির্ণয় করব সেটা অনেক বেশি পারফেক্ট হবে, কারণ ইন্টারনাল পোটেনশিয়াল ড্রপটাকে ও জিরো করে দেয়। যাই হোক, পরে আবার আলোচনা হবে। এই গেল পোটেনশিওমিটারের কার্যনীতি, 1 নম্বর ক্যালকুলেশন। আচ্ছা, 2 নম্বর ক্যালকুলেশন একই রকম ভাবে করব, বলছে যে আমি কোষের তড়িৎচালক বল নির্ণয় করব। টু ডিটারমাইন দ্য ইএমএফ অফ আ সেল। মনে করো এই কোষটার তড়িৎচালক বল নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি এটাকে কিভাবে করব, আবার একই রকম ভাবে ভাবো, একই লেখা হবে যে আর এ বি, এটাকে আমি কি লিখবো, আর এ বি কে আমি লিখবো 1000 ইনটু সিগমা, এক এক করে লিখি ভি এ বি আই ইনটু 1000 সিগমা, ভি এ বি পেয়ে গেলাম। এবার ধরে নিলাম এল দৈর্ঘ্যে নাল পয়েন্ট পেলাম, তাহলে ভি এ জে একবারে লিখছি আই ইনটু এল ইনটু সিগমা, তাহলে ভি এ জে বাই ভি এ বি এটা করে থাকছে আই ইনটু এল ইনটু সিগমা, আর এটা হয়ে যাচ্ছে আই ইনটু 1000 ইনটু সিগমা, সিগমা সিগমা কেটে গেল, তাহলে পড়ে থাকলো এল বাই 1000। তাহলে এবার তুমি একটা জিনিস খেয়াল করো, আমি ভি এ জে যেটা বলছি, ভি এ জে এটা কার জন্য আসছে, এই তড়িৎচালক বলটার জন্য আসছে, আর তো কিছু নেই এখানে, ঠিক আছে? তাহলে এটাই হয়ে যাচ্ছে তড়িৎচালক বল। তাহলে আমি বলতে পারি দিস ইজ ইকুয়াল টু তড়িৎচালক বল E1 ডিভাইডেড বাই VA। তাহলে আমার পড়ে থাকছে E1 ইকুয়াল টু L বাই 1000 ইনটু VA, ঠিক আছে? এবার তুমি VAB মানটা আবার নতুন করে আলাদা করে বসাতে পারো। কি রকম, আমি এটাকে লিখতে পারি L বাই 1000, আমি সিগমাটা আনতে চাইছি না, আমি I ইনটু R লিখে দেব। টোটাল রোধটা যদি R হয় তাহলে ফাইনালি আমি পেয়ে যাচ্ছি, দেখো এক্সপ্রেশনটা, তড়িৎচালক বল হয়ে যাবে I R L ডিভাইডেড বাই। তুমি বলে কিভাবে কি পাবো, দেখো দেখো R এই তারটার রোধ, এটা তো আমি আলাদা করে বের করতে পারি। I এই আইটা মাপা হবে এটার সাহায্যে, এটা বলতে চাইছে যে পোটেনশিওমিটারে কত কারেন্ট পাঠাচ্ছি। হ্যাঁ, গ্যালভানোমিটার কারেন্টটা তোমার জিরো করে তুমি নাল পয়েন্ট বের করছো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই বর্তনীর কারেন্ট কত সেটা কিন্তু আমি এখান থেকে বের করব। আর কি বের করতে বলছে, নাল পয়েন্ট, নাল পয়েন্ট কোথায় হবে সেটা আমি পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে খুব সহজে যে কোনো কোষের তড়িৎচালক বল আমি পোটেনশিওমিটারের সাহায্যে নির্ণয় করব, ঠিক আছে? নেক্সট একটা ক্যালকুলেশন করব, কম্প্যারিজন অফ ইএমএফ অফ টু সেলস। মানে 3 নম্বর ক্যালকুলেশন হচ্ছে কোষের তড়িৎচালক বল তুলনা, কোষের ইএমএফ তুলনা, একটা কোষ নয় দুটো কোষের,
দুটো কোষের তড়িৎচালক বল তুলনা করতে হবে। তো সেক্ষেত্রে আমি সার্কিটটা চেঞ্জ করছি। এখানে তোমার সুবিধা দেখবে বলছি, তোমাকে কিন্তু ছবিটা আঁকতেই হবে, এবং তোমার যদি 3 নম্বরের কোয়েশ্চেন হয় 1 নম্বর কিন্তু তোমার ছবিতে পেয়ে গেলে। তারপরে তোমাকে ক্যালকুলেশন লেখাটা খুব ছোট, তোমাকে বুঝে বুঝে লিখতে হবে। যদি না বোঝো, খুব পরিষ্কার না হয়, কারণ যন্ত্র না দেখে ধারণাটা পরিষ্কার হয় না, সেক্ষেত্রে আবার তো মুখস্থ করে তুমি কাজ চালাতে পারো, খুব জটিল কিছু নয়। আচ্ছা, এবারে আমি বলি, যেহেতু সার্কিটটা অনেকটা বড় হয়ে যায়, আমি পোটেনশিওমিটারকে একটা স্ট্রেট লাইন দিয়ে দেখালাম। মানে আমি ধরে নিলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। কি লেগেছিল মনে করে দেখো, একটা অ্যামমিটার লেগেছিল, তাহলে এখানে একটা অ্যামমিটার দিলাম, সাধারণত মিলি অ্যামমিটার হয়। আচ্ছা, এখানে তোমার কি লাগবে, একটা রিওস্ট্যাট লাগবে, একটা ব্যাটারি লাগবে, একটা চাবি লাগবে। মোটামুটি পোটেনশিওমিটারের সার্কিটটা হয়ে গেল। এটা ই, এটা চাবি, এটা রিওস্ট্যাট। বুঝে খালি কি কি জিনিস লাগবে সেই জিনিসগুলো খেয়াল করবে। চাবিটা কেন কাজে লাগা হয়, তার কারণ হচ্ছে চাবি মানে একটা ইয়ের মতো একটা ছোট প্রান্ত থাকে, এটা টেনে খুলে দিলেই চাবিটা অফ হয়ে গেল, তখন আর বর্তনীর মধ্যে কারেন্ট যাবে না, কাটা হচ্ছে মাঝখানে। এবার সেটা যদি ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সার্কিট কানেকশনটা কমপ্লিট হয়, কারেন্ট ফ্লো করতে শুরু করে। চাবি দেওয়ার মূল কারণ হচ্ছে জুলের হিটিং এফেক্টটাকে কমানো, মানে বারবার তোমার ব্যাটারি অফ করা সম্ভব নয়। সেই জন্য কি করা হয়, ব্যাটারিটা চালু থাকে, তুমি জাস্ট কিটাকে ওপেন করে দাও। কিটাকে ওপেন যতক্ষণ তুমি করে রাখবে, যতই তুমি ব্যাটারি অন করে রাখো, সার্কিটে কোনো কারেন্ট যাবে না। আচ্ছা, বাকি কানেকশন করার জন্য আমি বলি, তুমি বাকি কানেকশন করার জন্য যে দুটো সেল তুমি কম্পেয়ার করতে চাইছো, সেই দুটো সেলকে তুমি এখানে লাগিয়ে রাখো। সাপোজ এটা একটা সেল আছে, একই রকম দিকে দুটো সেল করবেন, এই একটা সেল আছে। এইখানে আমি একটা 3 ওয়ে এর মধ্যে একটা কানেকশন করলাম, গ্যালভানোমিটার, আর কোথাও একটা নাল পয়েন্ট তোমাকে দেখাতে হবে। সাপোজ এইখানে তোমার নাল পয়েন্ট হয়ে গেল যে এল দৈর্ঘ্যের জন্য। আচ্ছা, কিভাবে করব দেখো, এটা মনে করো E1, এটা মনে করো E2। করতে যেটা হবে, প্রথমে বুঝতেই পারছো এই কোনো সেলই কিন্তু সার্কিটের মধ্যে কানেকশন নেই, মানে যুক্ত নয়। তাহলে কোনো সেলই যদি যুক্ত না হয় কিন্তু, তাহলে এটার মধ্য দিয়েই শুধু কারেন্ট যাবে, তুমি কোনোদিন নাল পয়েন্ট আনতে পারবে না, কারণ গ্যালভানোমিটার তো কানেকশনই হচ্ছে না। দুটোকে একসঙ্গে কানেকশন করা যাবে না, আমি প্রথম ধাপে এই দুটোকে কানেকশন করি। যদি উপরেরটাকে কানেকশন করি, তাহলে এটাই কিন্তু সার্কিটে এফেক্টিভ, এটা কিন্তু সার্কিটে এফেক্টিভ নয়, এর কোনো প্রভাব থাকবে না। এবার তাই যদি হয়, তাহলে আগে এটা ভাবো, আমি লিখতে পারবো E1 ইকুয়াল টু আই আর, সাপোজ L1 দৈর্ঘ্যে নাল পয়েন্ট পেলাম, তাহলে আই আর L1 বাই 1000। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে ক্যালকুলেশন হয়ে গেল, নাল পয়েন্ট পেলাম। দ্বিতীয় ক্ষেত্রে এটাকে কেটে দেবো, এইটা কেটে দেবো, অবভিয়াসলি নাল পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, নিষ্পন্দ বিন্দুর অবস্থা L2, তাহলে সেক্ষেত্রে E2 হয়ে যাবে আই আর L2। তাহলে কত সোজা, তাহলে U1 বাই E2 ইকুয়াল টু L1 বাই E2। খুব সহজে আমি দুটি কোষের তড়িৎচালক বল তুলনা করে দিতে পারি। ক্যালকুলেশনগুলো খুব জটিল কিছু নয়, তোমাকে ছবিটা আঁকতে হবে, ছবি এঁকে বাকি জিনিসটা কমপ্লিট করতে হবে। আরেকটা ছোট ক্যালকুলেশন আছে, কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয়। এটাকে ছোট করে আলোচনা করে দিই, তাহলে আমার পোটেনশিওমিটারের পার্টটা শেষ হয়ে যাবে। একই রকম ভাবে নিচের সার্কিটটাকে অপরিবর্তিত রাখলাম। আচ্ছা, উপরটায় যেরকম কোষ আছে, কোষ থাকুক, ঠিক আছে, ওই কোষটা আমার লাগবে। আচ্ছা, ওই কোষটার আভ্যন্তরীণ রোধ আমি বের করতে চাই। এইখান থেকে আমি গ্যালভানোমিটারটা কানেকশন করব। সাপোজ এখানে তোমার কোথাও একটা নাল পয়েন্ট আছে, যেমন সার্কিট ছিল, ওটা নিয়ে নতুন কিছু নয়, আমি ইএমএফ পেয়ে যাব। আরেকটা জিনিস এখানে করতে হবে, সেটা হচ্ছে এখানে আমি একটা রোধ যোগ করব, আর এখানে আরেকটা চাবি নেব K2, এখানে K1 K2 করে দেবো, এখানে একটা রোধ করে দেবো, এটা হয়ে গেল। আমি ওই কোষটার আভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে চাইছি, ডিটারমিনেশন অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এনি সেল ইউজিং পোটেনশিওমিটার। তো বলি দেখো, এখানে দুটো চাবি আছে, ঠিক আছে, দুটো চাবি আছে, সেই দুটো চাবি কিন্তু তোমাকে ঠিকঠাক ব্যবহার করতে হবে। প্রথম ক্ষেত্রে আমি প্রথম কেসে আমি K2 চাবিটাকে ওপেন রেখে দিলাম। আচ্ছা, ওটা মেন, তো ওটাকে আমি 1 ধরলাম। K1 চাবিটাকে আমি ওপেন রেখে দিলাম। K2 চাবিটা যেমন থাকলো, এটা সার্কিটের মধ্যে কারেন্ট পাঠাতে সাহায্য করবে, সুতরাং K2টা কখনোই অফ করা যাবে না, ওপেন করা যাবে না।
ওপেন মানে তুলে নেওয়া, কারেন্ট যাবে না। তাহলে K1টাকে যদি আমি তাই করে দিই, তাহলে এখন আমি কি পাবো? ইটা চলে আসবে সার্কিটে, এবং ইটা যদি সার্কিটে চলে আসে, আমি ধরে নিলাম L1 দৈর্ঘ্যে নাল পয়েন্ট পেলাম, তাহলে আমি লিখতে পারি E1 ইকুয়াল টু I R L বাই 1000, তাই তো? এবার এটাকে পুরোটাকে না লিখে আমি শুধুমাত্র এই পার্টটাকে নিচ্ছি, না আমি লিখবো E1 ইকুয়াল টু KL1, বাকিটা তো কনস্ট্যান্ট। তাহলে এটা আমার দেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট লিখবে প্রথম ক্ষেত্রে যদি L1 দৈর্ঘ্যে নাল পয়েন্ট পাওয়া যায়, তাহলে E1 ইকুয়াল টু KL1। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমি কি করছি? দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু K1টাকে আমি ক্লোজ করছি, মানে ওটা এবার এফেক্টিভ হয়ে যাবে। তাহলে ওটা যদি এখন এফেক্টিভ হয়ে যায়, তাহলে এবার আমি বিভব প্রভেদ পাবো। এবার এখন যদি আমি বিভব প্রভেদ V হয়, আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু KL2, যেখানে আমি L2টা নাল পয়েন্ট পাচ্ছি। তাহলে E1 বাই V ইকুয়াল টু L1 বাই L2। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করা। আচ্ছা, এবার তাহলে এখান থেকে আমি একটু ক্যালকুলেশন করে ফেলি। দেখো, V বাই E1 ইকুয়াল টু L2 বাই L1, খুব আপত্তি থাকার কথা নয়, জাস্ট এদিক ওদিক আমি করেছি, তাই না? এবার দুদিকে আমি 1 মাইনাস লিখছি, তাহলে 1 মাইনাস V বাই E1 1 মাইনাস L2 বাই L1, উপরে পড়ে থাকছে E1 মাইনাস V, আর এটা পড়ে থাকছে L1 মাইনাস L2 ডিভাইডেড বাই L2। কি পড়ে থাকছে? E মাইনাস V মানে কি? I ইনটু R, আভ্যন্তরীণ বিভব কত? তাহলে L1 মাইনাস L2 ডিভাইডেড বাই L2। তাহলে R ইকুয়াল টু পড়ে থাকছে E1 বাই I, L1 মাইনাস L2 ডিভাইডেড বাই। দেখো, খুব সহজে আমি আভ্যন্তরীণ রোধ বের করতে পারবো। L1 L2 তো আমার খুব সহজে পাবো, প্রথম ক্ষেত্রে নাল পয়েন্ট, সেকেন্ড ক্ষেত্রে নাল পয়েন্ট। E1 আমি প্রথমেই বের করে নেবো EMF, আর I হচ্ছে কারেন্ট, সেটা আমি মিলি অ্যাম্পিটার থেকে বের করতে পারবো। সবগুলোই পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ পোটেনশিওমিটার কিন্তু এখনো পর্যন্ত 12-এর পরীক্ষায় দেয়নি, টেস্ট পরীক্ষায় পরে দেখে রাখবে, একদম ছেড়ে দেওয়ার কিছু নেই, আসতেই পারে পরীক্ষার জন্য।